হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে তোমাদের প্রথম পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, বালুরঘাট হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ওকে। আর আরেকটা কথা বলে রাখি, 2026-এর এই পিডিএফগুলোতে তোমরা এক্সট্রা কিছু পাবে, যেমন আনসিনের প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের বাংলা মানে এবং গ্রামাটিক্যাল যে পোর্শনটা রয়েছে, গ্রামারের প্রত্যেকটা প্রশ্নের রুলসগুলো। ওকে, তাহলে চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। এই টাইগার মানে একটি বাঘ, ওয়াজ কট, কট মানে হচ্ছে আটকে পড়েছিল, ইন এ স্টর্ম একটি ঝড়ের মধ্যে, স্টর্ম মানে হচ্ছে ঝড়। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। এখানে দেখো, ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘুরে বেড়ানো। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল, নিয়ার দ্য ভিলেজ, নিয়ার মানে সামনে, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, গ্রামের সামনে। লুকিং ফর সামথিং টু ইট। লুকিং মানে খুঁজতে, সামথিং মানে কিছু, টু ইট মানে কিছু খাবার খুঁজতে সে গ্রামের সামনে ঘোরাঘুরি করছিল। অন দ্য আউটস্কার্টস, এখানে আউটস্কার্টস মানে হচ্ছে গ্রামের একদম শেষ প্রান্তে। অফ দ্যাট ভিলেজ, ওই গ্রামের একদম শেষ প্রান্তে, লিভড মানে বসবাস করত, অ্যান্ড ইল টেম্পার্ড ওল্ড ওমেন। ইল টেম্পার্ড মানে হচ্ছে খিটখিটে স্বভাবের, ওল্ড ওমেন বৃদ্ধ মহিলা। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল। দ্য টাইগার বাঘটি, হ্যাডল্ড মানে হচ্ছে গুটিসুটি হয়ে, ইন শেল্টার মানে আশ্রয় নিয়েছিল, ক্লোজ টু দ্য ওয়াল দেওয়ালের একদম সামনে, অফ দ্য ওমেন্স হাট বৃদ্ধ মহিলার যে কুঁড়েঘর ছিল, সেই কুঁড়েঘরের দেওয়ালের সামনে গুটিসুটি হয়ে আশ্রয় নিয়েছিল। কে? বাঘটি। দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। দ্য ওল্ড ওমেন বৃদ্ধ মহিলাটি, ওয়াজ ফিলিং অনুভব করছিল, ভেরি খুব, ইল টেম্পার্ড মানে ইল টেম্পার্ড মানে হচ্ছে খিটখিটে, মানে খিটখিটে অনুভব করছিল, দ্যাট নাইট সে রাত্রেবেলায়। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বৃষ্টির জল ছাদ থেকে চুইয়ে পড়ছিল, তার জন্য সে খিটখিটে হয়ে গিয়েছিল আর কি। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ট্রিপ। এই জলের ফোঁটা ফোঁটা থেকে রেহাই নেই। সি মাটার্ড অ্যাংগ্রিলি। সি বলতে এখানে বৃদ্ধ মহিলাকে বোঝানো হয়েছে। বৃদ্ধ মহিলাটি মাটার্ড মানে হচ্ছে বিড়বিড় করছিল, অ্যাংগ্রিলি রেগে গিয়ে। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম, তার বিছানাটিকে ঠেললো রুমের চারপাশে, টু কিপ ইট ড্রাই এটিকে শুকনো রাখার জন্য। সি সোপড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। বিছানাটিকে ঠেলল এবং এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, এবং একটি টিনের বাক্স দেওয়ালের দিকে ঠেলে দিল। দ্য ওয়াল শুক, তারপর কি হলো, টিনের বাক্সটা দেওয়ালে গিয়ে ধাক্কা লাগলো এবং দেওয়ালটা কেঁপে উঠলো। শুক মানে হচ্ছে কেঁপে ওঠা। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। একটা দেখো, দ্য ওল্ড ওমেন লিভড, বৃদ্ধ মহিলাটি বাস করত, ইনে কোথায়, টেম্পল মন্দিরে, প্যালেস প্রাসাদে, হাট নাকি কুড়ে ঘরে। আমরা এখানে দেখেছি, দেখো, দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। বৃদ্ধ মহিলার কি ছিল, কুড়ে ঘর ছিল, তাই না? তাহলে এখানে সি হবে সঠিক উত্তর। ওকে, দুয়েটা দেখো, দ্য টাইগার হ্যাড ওয়ান্ডার্ড লুকিং ফর। বাঘটি ওয়ান্ডার্ড মানে ঘোরাঘুরি করছিল, কিসের জন্য, শেল্টার আশ্রয়ের জন্য, ফুড খাবারের জন্য, হিজ কাব নাকি তার বাচ্চাকে খোঁজার জন্য। এখানে দেখো প্রথম লাইনটাতেই পেয়ে যাবে, হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, খাবারের খোঁজে সে ঘুরে বেড়াচ্ছিল।
তাহলে এটা উত্তরটা কি হবে? নিশ্চয়ই বি এর দাগেরটা হবে, তাই না? ফুড। তাহলে বি হবে সঠিক উত্তর। তিনেরটা দেখো, দ্য ওল্ড ওমেন পুশড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ। বৃদ্ধ মহিলাটি টিনের বাক্সটি কোথায় ঠেলে দিয়েছিল? কোন দিকে ঠেলে দিয়েছিল? ট্রি গাছের দিকে, ওয়াল দেওয়ালের দিকে, বুশ মানে হচ্ছে ঝোপের দিকে। এটার সঠিক উত্তর কি হবে? এখানে দেখো লাস্ট লাইনটা দেখো, সি সোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। কোন দিকে ঠেলে দিয়েছিল? দেওয়ালের দিকে ঠেলে দিয়েছিল। তাহলে ওয়াল হবে সঠিক উত্তর। ওকে, এরপর দেখো বিয়ের দাগেরটা কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ ফুল সেন্টেন্স। পূর্ণ বাক্যে নিচের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নটা কি রয়েছে দেখো তাহলে, হোয়াট ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। ছাদ থেকে কি চুঁয়ে চুঁয়ে পড়ছিল? তাহলে দেখো এই প্রশ্নটার উত্তরটা, দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। ছাদ থেকে কি চুঁয়ে পড়ছিল? রেইন ওয়াটার মানে হচ্ছে বৃষ্টির জল। ওকে, বোঝা গেল? এরপর দেখো কি বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই যে কবিতাটি, এই কবিতাটি তোমাদের দ্য রেইনবো থেকে দেওয়া হয়েছে। ওকে, দেখো, বোটস সেল অন দ্য রিভার্স। বোটস মানে হচ্ছে নৌকা, সেল মানে চলে, অন দ্য রিভার্স, রিভার্স মানে হচ্ছে নদীতে। তাহলে নৌকো কোথায় চলে? নদীতে। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ। শিপস মানে হচ্ছে জাহাজ, জাহাজ কোথায় চলে? সিজ মানে হচ্ছে সমুদ্রে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই। কিন্তু ক্লাউডস মানে হচ্ছে মেঘেরা কোথায় চলে? দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, আকাশে। আর প্রেটিয়ার দ্যান দিস, এগুলো খুবই সুন্দর, দ্যান দিস সেগুলোর থেকেও। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, সেখানে নদীতে সেতু রয়েছে, নদীর উপরে যে ব্রিজগুলো হয় সে ব্রিজ রয়েছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যেরকম সুন্দর সেরকমই তুমি তৈরি করতে পারবে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, কিন্তু বো মানে হচ্ছে ধনুক, দ্যাট ব্রিজেস হ্যাভেন যেটা স্বর্গের সেতু তৈরি করেছে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, অ্যান্ড এবং ওভারটপস দ্য ট্রিজ মানে গাছের উপর দিয়ে, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই। অ্যান্ড এবং বিল্ডস তৈরি করেছে এ রোড একটি রাস্তা, ফ্রম আর্থ টু স্কাই পৃথিবী থেকে আকাশে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এগুলো খুবই সুন্দর, ফার দ্যান দিস সেগুলোর থেকেও। ওকে, বোঝা গেল? এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। রাইট দ্য নেম অব দ্য পোয়েম, এই কবিতাটির নাম কি, বা এই কবিতাটির নাম লেখো। তাহলে দেখো উত্তরটা, তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমাদের দ্য রেইনবো থেকে দেওয়া হয়েছে। তাহলে উত্তরটা হবে এরকম, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেইনবো। দ্য রেইনবো এই যে কবিতাটির নাম, এই নামটা কোটেশনের মধ্যে থাকবে। ওকে, এরপর বিয়েটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এক একটা দেখো, দ্য বো বিল্ডস, ধনুক তৈরি করে, কি তৈরি করে? এ রোড ফ্রম আর্থ টু স্কাই, একটি রাস্তা পৃথিবী থেকে আকাশের। ওকে, দুইটা দেখো, ড্যাশ আর ফ্রেটিয়ার দ্যান বোটস অ্যান্ড শিপস, নৌকো এবং জাহাজের থেকে কিগুলো বেশি সুন্দর? কোনগুলো বেশি সুন্দর? ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, মেঘেরা যে আকাশে চলে বা ভেসে বেড়ায়, এগুলো কিন্তু বোটস আর শিপসের থেকেও অনেক সুন্দর। এটাই বোঝাতে চেয়েছে। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। সরস্বতী দ্য গডেস অফ নলেজ অ্যান্ড এডুকেশন। সরস্বতী গডেস মানে হচ্ছে দেবী, অফ নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান, অ্যান্ড এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। তাহলে সরস্বতী হলো জ্ঞান এবং শিক্ষার দেবী। ইজ ওরশিপড ইন আওয়ার স্কুল, ওরশিপড মানে হচ্ছে পূজিত হয়, ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে।
ইন দ্য মর্নিং সকালবেলায় স্টুডেন্টস ছাত্রছাত্রীরা কাম টু স্কুল বিদ্যালয়ে আসে অ্যান্ড স্ট্যান্ড বিফোর দ্য আইডল অব দ্য গডেস দেবীর বিগ্রহের সামনে দাঁড়ায়। দে অফার পুষ্পাঞ্জলি, তারা পুষ্পাঞ্জলি দেয় টু দ্য গডেস দেবীকে। দে অলসো প্রে, তারা প্রার্থনাও করে ফর হার ব্লেসিংস, তাদের আশীর্বাদের জন্য। অ্যাট নুন দুপুরবেলায় খিচুড়ি প্রসাদ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, দুপুরবেলায় কি হয়, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস, এবং তাদের অভিভাবকদের মধ্যে। আমাদের স্কুলে যখন সরস্বতী পুজো হয় তখন আমাদেরও কিন্তু দুপুরবেলায় কি হয়, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়, তাই না? এ কালচারাল ফাংশন ইজ হেল্ড ইন দ্য ইভিনিং, এই কালচারাল ফাংশন মানে হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, হেল্ড মানে অনুষ্ঠিত হয়, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়। এ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ইজ দ্য পার্ট অফ দ্য কালচারাল ফাংশন, প্রাইজ বিতরণের যে একটা অনুষ্ঠান সেটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা অংশ। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বললে, স্টুডেন্টস এনজয় দ্য ডে ভেরি মাচ ইন দ্য স্কুল, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা এনজয় উপভোগ করে দ্য ডে এই দিনটিকে ভেরি মাচ খুবই ইন দ্য স্কুল বিদ্যালয়ের মধ্যে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এক একটা দেখো, সরস্বতী ইজ দ্য গডেস অফ, সরস্বতী কিসের দেবী, ওয়েলথ, স্ট্রেংথ নাকি নলেজ অ্যান্ড এডুকেশন। আমরা এখানে দেখেছি দেখো সরস্বতী দ্য গডেস অফ নলেজ অ্যান্ড এডুকেশন, তাহলে এটা হবে সি এর দাগেরটা নলেজ অ্যান্ড এডুকেশন, তাই না? তাহলে এটা হবে সঠিক উত্তর। দুইটা দেখো, খিচুড়ি প্রসাদ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় কাদের মধ্যে, স্টুডেন্টস অনলি শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে, গার্ডিয়ানস অনলি অভিভাবকদের মধ্যে শুধুমাত্র, নাকি স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস ছাত্রছাত্রীদের মধ্যেও এবং তাদের অভিভাবকদের মধ্যেও বিতরণ করা হয়। এখানে দেখো পড়ার সময় দেখেছি যে খিচুড়ি প্রসাদ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস, ছাত্রছাত্রীদের মধ্যে এবং তাদের অভিভাবকদের মধ্যেও কিন্তু বিতরণ করা হয়, তাই না? তাহলে দুইয়ের দাগের সি এরটা হবে সঠিক উত্তর। ওকে, এরপর তিনেরটা দেখো, এ কালচারাল ফাংশন ইজ হেল্ড ইন দ্য, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কখন অনুষ্ঠিত হয়, মর্নিং সকালবেলায়, আফটারনুন বিকেলবেলায় নাকি ইভিনিং সন্ধ্যাবেলায়। আমরা এটাও এর উত্তরটাও আমরা দেখেছি। এখানে দেখো, এ কালচারাল ফাংশন ইজ হেল্ড ইন দ্য ইভিনিং, কখন অনুষ্ঠিত হয়, সন্ধ্যাবেলায়, তাই না? তাহলে এটা হবে ইভিনিং, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো বিএডটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে একের দাগে স্টেটমেন্ট দেখো, দ্য স্টুডেন্টস প্রে টু দ্য গডেস ফর হার ব্লেসিংস, ছাত্রছাত্রীরা দেবীর কাছে প্রার্থনা করে তাদের আশীর্বাদের জন্য। এই স্টেটমেন্টে কিন্তু সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে, ট্রু অর্থাৎ টি। দুইটা দেখো, এ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ইজ দ্য পার্ট অফ দ্য কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা অংশ হলো প্রাইজ বিতরণের একটা অনুষ্ঠান। এই স্টেটমেন্টটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে, ট্রু অর্থাৎ টি। তিনেটা দেখো, স্টুডেন্টস এনজয় দ্য ডে অফ সরস্বতী পূজা ইন দ্য স্কুল, ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর দিনটিকে খুবই উপভোগ করে। এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশের বক্সে অর্থাৎ পাশে কি হবে, টি। বোঝা গেল? এরপর সিএটে কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। তাহলে দেখো প্রশ্নটা কি রয়েছে, হোয়াট ডু দ্য স্টুডেন্টস অফার টু দ্য গডেস সরস্বতী, ছাত্রছাত্রীরা সরস্বতী দেবীকে কি নিবেদন করে। তাহলে এই প্রশ্নটার উত্তরটা দেখো, দ্য স্টুডেন্টস অফার পুষ্পাঞ্জলি টু দ্য গডেস সরস্বতী, ছাত্রছাত্রীরা সরস্বতী দেবীকে পুষ্পাঞ্জলি নিবেদন করে। ওকে, এরপর দেখো আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। কি বলেছে, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স
অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলির সাথে অ্যাবস্ট্রাক্ট নাউন যোগ করতে হবে। একটা কি আছে ডার্ক, তাহলে এটা হবে কি ডার্কনেস। দুইটা আছে ফ্রি, এটা হবে ফ্রিডম। এরপর পাঁচেরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস, বন্ধনীর মধ্য থেকে ভার্বের সঠিক ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। একটা দেখো, আই অ্যাম ড্যাশ, ভার্ব কি আছে রাইট এ লেটার, এটা কি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে একটা নিয়ম তোমাদেরকে জানতে হবে। নিয়মটা কি, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, ওকে। তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং তার সঙ্গে থাকবে অবজেক্ট অথবা আদার্স, ওকে। এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, আয়ের পরে সবসময় কি বসে অ্যাম ইজ আর, এর মধ্যে কি বসে এগুলোর মধ্যে কি বসে অ্যাম বসে, তাহলে অ্যাম বসিয়েছে, ওকে। তারপর ভার্ব কি আছে আমাদের রাইট, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে হয়েছে রাইটিং এ লেটার, এই লেটারটা হচ্ছে অবজেক্ট, ওকে। তাহলে উত্তরটা কি হয়েছে দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি, বোঝা গেল। এরপর দুইটা দেখো, হি ড্যাশ টু স্কুল এভরিডে, এখানে দেখো এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, ওকে। এখানে ভার্ব কি আছে গো, গো এর সঙ্গে ইএস কিংবা আইএস যোগ করে শূন্যস্থানে বসাতে হবে, কিন্তু এখানে এস কিংবা আইএস যুক্ত হবে না। এখানে দেখো হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এখানে হয়েছে গো এর সঙ্গে ইএস যোগ হয়েছে, ওকে। তাহলে হি গোজ টু স্কুল এভরিডে, বোঝা গেল। এরপর দেখো ছয়টা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, সঠিক আর্টিকেলসগুলো শূন্যস্থানে বসাতে হবে। একটা কি আছে, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, এখানে দেখো আমরা জানি যে শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা থাকবে, ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে। এখানে দেখো একটা মজার বিষয়, এখানে আমাদের ফার্স্ট লেটারটা ভাওয়েল আছে, কিন্তু আমরা এখানে অ্যান বসাতে পারি না, কেন? কারণ দেখো ইউনিভার্সিটি এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে আমরা এখানে এ বসাবো, যদি ইউ এর উচ্চারণটা আয়ের মতো হতো তাহলে এখানে আমরা অ্যান বসাতাম। যেমন ধরো আমব্রেলা, আনএক্সপেক্টেড, আনফর্চুনেটলি, ওকে। ওই যে শব্দগুলো উচ্চারণ করলাম, এখানে দেখো উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে ওই যে শব্দগুলো আমি বললাম ওই শব্দগুলোর আগে সবসময় অ্যান বসে, যেমন অ্যান আমব্রেলা, অ্যান আনফর্চুনেটলি, অ্যান আনএক্সপেক্টেড, ওকে। এখানে যেহেতু ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, তার জন্য এখানে হয়েছে এ, ওকে। দুইটা দেখো, ইউ হ্যাভ ড্যাশ রেড পেন, এখানে দেখো আরটা কি কনসোনেন্ট, তাহলে কি হবে এ হবে, ইউ হ্যাভ এ রেড পেন, তোমার একটি লাল কলম রয়েছে, বোঝা গেল। এরপর দেখো সাতেরটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড নাউন্স অ্যাজ কাউন্টেবল অর আনকাউন্টেবল অ্যান্ড রাইট দেম, এখানে দেখো দুটো সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের মধ্যে একটা করে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে, এখানে মিল্ক, এখানে বয়। এরপর এই যে শব্দটা আছে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আনকাউন্টেবল নাউন নাকি কাউন্টেবল নাউন। এখানে দেখো মিল্ক মানে হচ্ছে দুধ, আমরা মিল্কে গুনতে পারি? কখনোই না, গুনতে পারি না। তাহলে যে শব্দগুলোকে বা যে জিনিসগুলোকে আমরা গুনতে পারবো না সেগুলো হবে আনকাউন্টেবল নাউন, আর যে জিনিসগুলোকে বা যেগুলোকে আমরা গুনতে পারবো সেগুলোকে কি বলবো কাউন্টেবল নাউন। যেহেতু মিল্ক এটাকে গুনতে পারবো না সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখবো আনকাউন্টেবল নাউন। তারপর দুইয়ে আছে দেখো দ্য বয় ইজ টল, এখানে দেখো কোন শব্দটা রয়েছে বয়, বয় মানে কি বালক, তাহলে ছেলে বা বালককে আমরা গুনতে পারি, তাই না? তাহলে এই যে শব্দটা এটা হবে কাউন্টেবল নাউন, বোঝা গেল। এই যে গ্রামাটিক্যাল যে রুলসগুলো আমি মুখে মুখে বললাম এগুলো তোমরা প্রত্যেকটা রুলস পিডিএফে পাবে, ওকে। এরপর দেখো রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ
উইদিন 60 ওয়ার্ডস অন ইউর হবি। তোমার হবি বা তোমার শখ এর বিষয়ে 60টি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তাহলে দেখো এই প্যারাগ্রাফটা আমি লিখিয়ে দিয়েছি বাংলা অনুবাদ সহ, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।